প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি সজল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর সন্ধ্যা 6:59 মানেই ভয়ের রাজ্যে প্রবেশ করার জন্য আরও একটি নতুন এপিসোড। প্রিয় লিসেনার্স, ভূত বিশ্বাস করা বা অলৌকিক কিছু যে থাকতে পারে বা আছে, এই সব বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। তবে আমরা প্রতিনিয়ত সত্য ভৌতিক ঘটনাগুলি মূলত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আর আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ঘটনাগুলো শোনেন, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই সব ঘটনাগুলো অনুভব করার চেষ্টা করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের এপিসোড। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটা আমি আপনাদের পরে শোনাবো, এই ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন আনোয়ার হোসেন নামের এক ভাই। তিনি ঘটনাটি সংগ্রহ করেছেন তার এক পরিচিত আত্মীয়র কাছ থেকে। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের পরে শোনাচ্ছি। আমাদের বাড়িটা অজপাড়া গায়ের মধ্যে। গ্রামে তখনও বিদ্যুৎ আসেনি, তাই রাতের বেলা পুরো এলাকাটা অন্ধকার হয়ে যায়। সবাই তখন কেরোসিনের বাতি ব্যবহার করত। আমাদের বাড়ির পশ্চিমে বয়ে গেছে একটা রাস্তা। রাস্তা থেকে আমাদের বাড়িতে প্রবেশ করতে গেলে পথের দুপাশে ঝোপঝাড়ের সম্মুখীন হতে হয়। রাতের বেলা সাপের ভয়ও থাকে সেখানে। প্রায় রাতেই বাড়ি প্রবেশ করার সময় আমি সাপ দেখতাম। অন্যরাও সাপ দেখেছে। বাড়ির উত্তর দিকে আমাদের প্রতিবেশীদের বাড়ি। দক্ষিণে অনেক পুরনো একটা পুকুর আছে। ওই পুকুরের চারপাশে গাছগাছালিতে ভরা। পুকুরের এক কোনায় রয়েছে বিশাল একটা বাঁশঝাড়। আমাদের বাড়িটার পূর্ব দিকে ছিল ফসলি জমি, খোলা মাঠ। ঘটনার শুরু এখান থেকে। আমি তখনকার সময়ে এলাকার ছেলে মেয়েদের টিউশনি করাতাম। কেউ আমার বাড়িতে এসে পড়তো, আবার কাউকে আমি বাড়ি গিয়ে পড়িয়ে আসতাম। আমি ও আমার প্রতিবেশী এক ভাই, যার নাম ছিল লিটু ভাই, প্রায় আমি তাকে নিয়ে আড্ডা দিতাম। আমরা যেখানটায় আড্ডা দিতাম ওই জায়গায় অনেকদিন যাবৎ পড়ে থাকা একটা আতা গাছ ছিল। ওই আতা গাছের উপরে বসেই আমরা মূলত আড্ডা দিতাম। যেহেতু আমাদের এলাকায় কোনো বিদ্যুৎ ছিল না, তাই বিদ্যুৎ না থাকার কারণে আমরা সবাই দল বেঁধে আতা গাছে বসে বাতাস খেতাম এবং আড্ডা দিতাম। কেউ কেউ রেডিও শুনতো, কেউ বা গল্প করত। এভাবেই আমাদের সময় কেটে যাচ্ছিল। এমন একদিন সন্ধ্যায় আমি এলাকার পাশে একটা বাজার থেকে বাড়ি ফিরি এবং বাড়ি ফেরার পরে শুনতে পাই লিটু ভাই নাকি ওই আতাফল গাছে অদ্ভুত ধরনের সাদা কাপড় পরিহিত কাউকে বসে থাকতে দেখেছেন এবং এই দৃশ্যটা দেখে তিনি নাকি খুব ভয় পেয়ে গিয়েছেন। এই ঘটনা জানার পরেই সবাই মূলত ভয়ে ভয়ে ছিল, কিন্তু আমি এই ব্যাপারটা কিছুতেই বিশ্বাস করছিলাম না। আমি ভাবছিলাম লিটু ভাই হয়তো সবার সাথে মজা করছিল। তখন আমি কি করি, আমি ওই গাছের কাছে যাই এবং ভালো করে খুঁজতে থাকি। অনেক খোঁজার পরেও সেখানে আমি কাউকেই দেখতে পাই না। এর কিছুক্ষণ পর আমার চোখ যায় পাশের আরেকটা গাছের দিকে। তখন অদ্ভুতভাবে আমি দেখতে পাই ওই গাছে সাদা একটা কাপড় ঝুলছে। এইটা দেখার পর আমি কিছুটা ভয় পেয়ে যাই, কিন্তু পরে বুঝতে পারি এটা একটা সাদা কাপড় ছিল। ততক্ষণে সেখানে অনেক মানুষজন জড়ো হয়ে যায়। সবাই আমার সাথে ওই কাপড়টির দিকে তাকিয়েছিল, কিন্তু কেউই বুঝতে পারছিল না যে এই গাছের ডালে সাদা কাপড় আসলে কোথা থেকে আসবে। সবাই মুখে যত কথাই বলছিল, সাহস করে কিন্তু কেউ গাছে উঠতে চাচ্ছিল না। একটা সময় যে যার মতো করে ওখান থেকে চলে যায়।
এবং পরদিন সকালে সেখানে আবার সবাই যাই, কিন্তু সেখানে গিয়ে তখন আর ওই কাপড়টি খুঁজে পাওয়া যায় না। তখন সময়টা ছিল শীতকাল, চারদিকে কুয়াশায় ছেয়ে আছে, প্রচণ্ড ঠান্ডা ছিল। রাতে লেপ জড়িয়ে ঘুমিয়েছিলাম। হঠাৎই কিছু একটা আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে যায়। ওই আওয়াজটা ঠিক আমাদের ঘরের পেছন থেকে আসছিল। আমার কাছে তখন মনে হচ্ছিল কেউ যেন হেঁটে যাচ্ছে। এই আওয়াজটা যে কোথা থেকে আসছে এইটা দেখার জন্য আমি সাহস করে ঘর থেকে বের হয়ে আসি। আমার হাতে ছিল কেরোসিনের বাতি। আমাদের গ্রামে মূলত রাতের বেলা চোরের উপদ্রব বেড়ে গিয়েছিল তখন। আমি ভাবছিলাম কি হয়তো বাড়িতে চোর এসেছে। টিউবওয়েলের কাছে নারকেলের 4টা গাছ ছিল। আমি ভেবেছিলাম হয়তো চোর এসেছিল নারকেল চুরি করতে। তো যাই হোক, আমি চোর ভেবেই টিউবওয়েলের কাছে যাই, কিন্তু আমি সেখানে গিয়ে কাউকেই দেখতে পাই না। তখন খুব ঠান্ডা লাগছিল আমার, চারদিকে ঘন কুয়াশা, তার উপর হালকা বাতাস। হঠাৎই আমার চোখ যায় পুকুর পাড়ে ওই আতা গাছের দিকে। আতা গাছে চোখ পড়তেই আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যাই। আমি দেখি সাদা কি যেন একটা ওই আতা গাছের উপরে বসে আছে। কেরোসিনের বাতি দিয়ে ভালোভাবে দেখাও যাচ্ছিল না। আমি মনে মনে প্রচন্ড ভয় পাই। আমি এতটাই ভয় পাই যে আর সামনে যাওয়ার আমার সাহস হয়নি। আমি দ্রুত ঘরে এসে দরজা লাগিয়ে শুয়ে পড়ি। এর পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙে তখন অনেক বেলা হয়ে যায়। আমি তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠি এবং কৌতূহলবশত আমি চলে যাই সেই আতা গাছের কাছে। পাশের বাড়ির লিটু ভাইয়ের মুখে ওই ঘটনা শোনার পর থেকে আতা গাছের কাছে যেতেও আমার ভয় লাগতো। যেখানে এতদিন সবাই আড্ডা দিত, আজ সেই জায়গাটা ফাঁকা পড়ে আছে। সবাই রাতে ভয়ে ভয়ে থাকে। কেউ মূলত একা একা ঘর থেকে বের হতেই সাহস পায় না। এক রাতে আনুমানিক 11টা বাজে হঠাৎই আমাদের ঘরের পেছন থেকে কারো চিৎকারের আওয়াজ শোনা যায়। আমি কান পেতে শোনার চেষ্টা করি। আমার কাছে মনে হচ্ছিল কি কেউ যেন মাটিতে আছাড় খেয়ে পড়ে গিয়েছে, এমন একটা আওয়াজ আমি শুনতে পাই। এক সময় আমি কেরোসিনের বাতি জ্বালিয়ে ঘর থেকে বের হয়ে আসি। আমার সাথে বাড়ির 2-1জনকে সাথে নিলাম। বাড়ির আশেপাশে কাউকে না পেয়ে সেই আতা গাছের কাছে আমি যাই এবং আমি দেখতে পাই কিছু একটা যেন মাটিতে শুয়ে আছে। কাছে গিয়ে দেখি আমাদের এলাকার লোক মিজান শুয়ে আছে। সবাই তাকে ডাকতে শুরু করে, কিন্তু মিজান অজ্ঞান হয়ে শুয়েছিল। সবাই মিলে মিজানকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে, মাথায় পানি দেয়া হয়। এক সময় মিজানের জ্ঞান ফেরে। যখন তার জ্ঞান ফিরে আসে তার কাছে তখন জানতে চাওয়া হয় যে কি হয়েছিল। মিজান বলে সে নাকি আমাদের বাড়ি আসছিল। তখন হঠাৎই তার চোখ যায় ওই আতা গাছের দিকে। মিজান তখন দেখতে পায় ওই আতা গাছের ওখানে কে যেন বসে আছে। রাতের বেলা সেখানে কাউকে বসে থাকতে দেখে মিজান কয়েকবার জিজ্ঞেস করেছিল যে কে ওখানে, কিন্তু কোনো উত্তর সে পায় না। সে লোকটির কাছে গিয়ে স্পর্শ করে এবং খুবই ভয় পেয়ে যায়, কারণ স্পর্শ করার সাথে সাথে অজানা কিছু একটা তার দিকে ফিরে তাকায়। মুখের অবয়ব ঠিক মানুষের মতো, কিন্তু মাথা থেকে রক্ত ঝরছিল আর মুখের কিছু অংশে মাংস ছিল না। এইটা দেখেই মিজান জোরে দৌড় দেয় এবং আছাড় খেয়ে মাটিতে পড়ে যায়। মিজানের মুখে এইসব ঘটনা শুনে ওখানকার সবাই ভয় পেয়ে যায়। এর পরদিন মিজানকে এলাকার এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। ওই হুজুর সাহেব তাকে একটি তাবিজ দেন, কিন্তু এই তাবিজ নেয়ার পরেও মিজানের ভয় আর কাটে না। সে এই ঘটনার পর থেকে আমাদের বাড়িতে আসাই বন্ধ করে দিয়েছিল।
এরপর এক রাতে আমি ঈশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলাম। বাড়ি ফেরার সময় আমার চোখ যায় সেই আতাফল গাছটির দিকে। আমি দেখি কে যেন গাছের ডালে রশিটা নিয়ে গলায় ফাঁস লাগানোর চেষ্টা করছে। আমার চোখ যেতেই আমি ভয়াবহ একটি দৃশ্য দেখি। আমি দেখি কি কে যেন একজন লোক আতা গাছের একটি ডালে রশিটা নিয়ে গলায় ফাঁস নেওয়ার চেষ্টা করছে। আমি চিন্তা করলাম আমাদের বাড়িতে তো এমন কেউ নেই যে গলায় ফাঁস দিতে পারে। বাড়িতে এসে ঘর থেকে টর্চ নিয়ে আমি সেখানে আবার যাই। আমি গিয়ে দেখি সেখানে কেউ নেই, কিন্তু কিছুক্ষণ পূর্বেও সেখানে আমি ফাঁস টানাতে দেখেছিলাম। এরপর থেকে ওই আতা গাছটি সবার কাছে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সেখানে কিছু না পেয়ে আমি সেদিন রুমে চলে আসি, খেয়ে দিয়ে শুয়ে পড়ি। যখন আমি গভীর ঘুমেছিলাম তখন হঠাৎই আমার কানে একটা আওয়াজ আসে, আর ওই আওয়াজটা শুনেই আমার ঘুম ভেঙে যায়। আমি শুনতে পাই কেউ একজন আমাকে ডাকছে, আমার নাম ধরেই ডাকছিল বারবার, এবং ওই কণ্ঠটা আমাকে বলছিল, তোর মা আতা গাছের নিচে, তাকে নিয়ে যা, জলদি আয়। আমি মূলত এই কথা শুনে কিছুটা ভয় পেয়ে যাই, কারণ আমি তো দাদির ঘরে ঘুমাই। আমি চিন্তা করি তাহলে কি আসলেই মা বিপদে পড়েছে, কারণ আমাদের বাড়ির টয়লেটটি ছিল অনেকটা দূরে, আমাদের বাড়ির পুকুর পাড়ে। সেখানে যেতে হলে সেই আতা গাছটির নিচ দিয়ে যেতে হয়। এইসব চিন্তা করে আমি প্রথমে খুব ভয় পেয়ে যাই। কি করব না করব কিছু আমি বুঝে উঠতে পারছিলাম না। তখন হঠাৎই আমি লাইট নিয়ে ঘর থেকে বের হয়ে যাব। এমন সময় আমি ভাবলাম মা তো পাশের রুমে ঘুমাচ্ছে, তো তাকে একবার দেখি গিয়ে আসলে তিনি ঘুমাচ্ছেন কিনা। পাশের রুমে গিয়ে আমি মাকে কয়েকবার ডাক দেই। মাকে ডাক দিতেই পাশের রুম থেকে মা কথা বলে। মা জিজ্ঞেস করে যে কি হয়েছে, এত রাতে আমাকে ডাকছো কেন? আমি পুরো অবাক হয়ে যাই। মা তো পাশের রুমে ঘুমাচ্ছিল, তাহলে আতা গাছের এখান থেকে আমাকে কে ডাকলো? আর পরক্ষণেই আমি সেখানে যাই। গিয়ে দেখি সেখানে কিছু নেই। এইসব আমার সাথে যে কি ঘটছিল আমি জানতাম না, আমি বুঝতে পারছিলাম না। এরও কিছুদিন পরের ঘটনা। এক রাতে আমার এক ফুপু এসে আমাকে বলল, কিরে, তোকে না এইমাত্র আতা গাছের নিচে দেখলাম, তুই ঘরে কিভাবে? আমি কি স্বপ্ন দেখেছি নাকি? আমি তখন ভাবছিলাম হয়তো আমার ফুপুও আমার মতো কিছু একটা দেখেছে। এত সব ঘটনা ঘটার পরে আমরা চিন্তা করলাম যে আতা গাছটি কেটে ফেলবো। আমরা ভেবেছিলাম হয়তো গাছটি কেটে ফেললে এই সব সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে, এবং ঠিকই একদিন আমরা গাছটা কেটে ফেলি। কিন্তু গাছ কাটার পরেও সমস্যা থেকেই যায়। গাছ কাটার পরের রাতে আমার পাশের রুমে একটা মহিলার কণ্ঠ আমি শুনতে পাই, ফুপিয়ে ফুপিয়ে কান্না করার মতো কণ্ঠ। আমি আমার রুমের ভেতর থেকে জিজ্ঞেস করি যে কে কে ওখানে, কিন্তু বাহির থেকে কোনো আওয়াজ আসে না। আমরা তখন চিন্তা করলাম যে কি ভয়াবহ বিপদ আমাদের হলো। গাছটি কাটার পরেও আমাদের রক্ষা হয়নি। প্রতিটা রাতেই ঘটতে থাকে নানান ধরনের ঘটনা। এরপর একদিন মসজিদের যে ইমাম সাহেব ছিল তার কাছে আমরা বিষয়টা বলি। ইমাম সাহেব আতা গাছটির জায়গাটি ভালো করে দেখেন এবং তিনি বলেন যে তোমরা গাছটা কেটেছো ঠিকই, কিন্তু গাছের গোড়াটা এখনো জীবিত আছে। যতক্ষণ না এই গাছটির গোড়া ধ্বংস করা হচ্ছে ততক্ষণ এর থেকে পরিত্রাণ পাওয়া মুশকিল। তোমরা কাজ করো, আতা গাছটার গোড়াটি আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলো। ইমাম সাহেবের কথা মতো আমরা গাছটির গোড়াটা আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলি। ইমাম সাহেব পরে আমাদের বলেছিলেন এটা নাকি কোনো বদজিনের কাজ, এবং ওই গাছটা পোড়ানোর পরে এরপর থেকে আর কোনো ঘটনা আমাদের সাথে ঘটেনি। প্রিয় লিসেনার্স, আতা গাছের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো? এরকম কিন্তু অনেক ঘটনা আমাদের গ্রাম অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। যদি আপনার এলাকায়ও এমন কোনো ঘটনা থেকে থাকে
অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। প্রিয় লিসেনার্স, এই ছিল মূলত আমাদের আজকের এপিসোড। আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। অনেকদিন চেষ্টার পরে কয়েকটি চ্যানেলে আমার গল্প ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে সেই সব চ্যানেলে আমি কন্টিনিউ করতে পারিনি। তো অবশেষে আমি আপনাদের সাথে সবসময় থাকতে চাই আমাদের এই ছোট্ট চ্যানেলটির মাধ্যমে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সাথে থাকবেন। প্রিয় লিসেনার্স, পিচাস গ্রাম, এই ঘটনাটি আমাদের লিখে পাঠিয়েছেন সাব্বির নামের এক ভাই। তিনি এই ঘটনাটি সংগ্রহ করেছেন তার এলাকার এক বড় ভাইয়ের কাছ থেকে। এই ঘটনাটা বেশ পুরনো একটা ঘটনা। ঘটনার সময়কাল 1985 সালের দিকে। যার সাথে ঘটনাটি ঘটে তার নাম মাহফুজ মাতব্বর। এই মাহফুজ মাতব্বর তার পরিবারের সাথে শহরের দিকে থাকতেন এবং তিনি শহরের একটা মাদ্রাসায় পড়াশোনা করতেন। একদিন তিনি মাদ্রাসা থেকে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। তিনি বাড়িতে এসেই খুব অবাক হয়ে যান, কারণ তিনি দেখতে পান তার বাবা ঘরের এক কোণায় খুব মন খারাপ করে বসে আছে এবং তার মা ও ছোট বোন তারাও খুব মন খারাপ করে বসে আছে। তখন মাহফুজ খুব কৌতূহল নিয়ে তার মাকে প্রশ্ন করে যে, মা, কি হয়েছে, সবাই চুপচাপ বসে আছে কেন? তখন তার মা বলে তাদের গ্রাম থেকে নাকি চিঠি এসেছে যে তার দাদা খুব অসুস্থ এবং দাদা নাকি শেষবারের মতো তার বাবাকে দেখতে চেয়েছেন। ডাক্তাররা নাকি বলে দিয়েছে তার হায়াতও খুব একটা বেশি নেই। তো যাই হোক, তার পরিবার সেদিনই তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তাদের গ্রামের বাড়ি ছিল চাঁদপুরের বিরামপুর বাজারের দিকে। বিরামপুর বাজার থেকে রিকশায় করে তার দাদার বাড়ি যেতে সর্বোচ্চ আধা ঘন্টার মতো সময় লাগে। তাদের গ্রামের নাম হাইমচর। যদিও তিনি তার জীবনে মাত্র কয়েকবারই তার গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেদিন গাড়ি ছাড়তে ছাড়তে প্রায় রাত 10টা বেজে যায়। তখন মাহফুজের বাবা বললেন, 6 ঘন্টা পর আমরা বিরামপুর বাজারে পৌঁছাবো, অর্থাৎ ভোর 4টায়। এরপর 4:30টার মধ্যে আমরা দাদার বাড়ি পৌঁছে যাব। সবই ঠিক ছিল, তবে ঘন্টা 4 পরেই রাত 2টার দিকে হঠাৎ গাড়িটা মাঝ রাস্তায় থেমে যায়। গাড়িতে প্রায় সবাই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ গাড়িটা থেমে যাওয়ায় একসাথে সবার ঘুম ভেঙে যায়। তখন কন্ডাক্টর বলে যে গাড়ির ইঞ্জিনে নাকি কোনো সমস্যা হয়েছে, কাল সকালের আগে আর কিছুই করা যাবে না। গাড়ির লোকদের এমন কথা শুনে ওখানকার সবাই খুব রাগান্বিত হয়ে যায়। তখন বাবা কন্ডাক্টরের কাছে জানতে চায় যে হাইমচর যাওয়ার অন্য কোনো রাস্তা আছে কিনা, কিন্তু কন্ডাক্টর বলে যে না, আর কোনো রাস্তা নেই, এই পথ দিয়ে আপনাকে যেতে হবে এবং সেটাও কাল সকালের দিকে। যখন মাহফুজ সাহেবের বাবা এইসব কথাবার্তা বলছিলেন, তখন একজন লোক পাশ থেকে বলে ওঠে, একটা উপায় আছে সেখানে যাওয়ার। তখন তার বাবা অনেকটা উত্তেজনার সাথেই বললেন, কিভাবে যেতে পারি, দয়া করে আমাকে বলুন। এরপর ওই লোকটা বলে, এখান থেকে মাইল 3 দূর হবে, সেখানে একটা নদী আছে। সেই নদীটা পার হলেই দাসপাড়া গ্রাম, আর দাসপাড়া গ্রাম পার হলেই বিরামপুর বাজার। সেখান থেকে আপনি চাইলে চলে যেতে পারবেন। লোকটার কথা শুনে মাহফুজ সাহেবের বাবা একটু স্বস্তি পেলেন, কিন্তু যখন তিনি ওই লোকের সাথে কথা বলছিলেন, এইসব কথা ওই কন্ট্রাক্টর শুনছিল এবং এইসব কথা শুনে ওই বাসের কন্ট্রাক্টর খুব খুব রেগে যায় এবং মাহফুজ সাহেবের বাবাকে বলে, আপনি কি পাগল হয়েছেন?
এত রাত্রে বউ বাচ্চা নিয়ে ওই দিক দিয়ে যাবেন? আপনার মনে কি ভয় নেই? মাহফুজ সাহেবের বাবা ভাবলেন হয়তো চোর ডাকাতের কথা বলছে। তিনি ওই বাসের লোককে জিজ্ঞেস করেন, কেন ভাই, চোর ডাকাত কি বেশি আছে নাকি সেখানে? ওই কন্ডাক্টর বলে, মানুষ থাকলে তো চোর ডাকাত থাকবে, সেটা একটা ভুতুড়ে এলাকা, সেখানে নাকি এখনো মৃত আত্মারা ঘুরে বেড়ায়। কিন্তু এই ব্যাপারটা মাহফুজ সাহেবের বাবা মোটেও পাত্তা দিলেন না। তিনি ঠিক করলেন যে করেই হোক রাতের মধ্যে তার বাড়িতে পৌঁছাতে হবে, কারণ তার বাবা খুবই অসুস্থ। তবে ভূতে বিশ্বাস না করলেও গ্রামে যে চোর ডাকাত থাকবে সেটা স্বাভাবিক। তাই মাহফুজ সাহেবের বাবা কি করেন, তার স্ত্রী এবং তার ছোট মেয়েকে বললেন, তোমরা গাড়িতেই থাকো, সকালে গাড়ি ঠিক হলে বিরামপুর বাজারে আসবে। আমি আর মাহফুজ রাতের মধ্যেই নদী পার হয়ে বাড়ির উদ্দেশ্যে চলে যাব। যেই কথা সেই কাজ। তারা দুই বাবা ছেলে মিলে রওনা হয়ে যান। মূল্যবান জিনিসপত্র যা ছিল তা গাড়িতেই তার স্ত্রীর কাছে রেখে যান। কিছুটা দূর যাওয়ার পরেই তারা একটা পায়ে চালিত রিক্সা ভ্যান দেখতে পান। তারা ভাবে যে যাক, কপালটা মনে হয় ভালোই। ওই ভ্যান চালক তাদের দেখেই তাদের দিকে এগিয়ে আসে। এরপর তাদেরকে প্রশ্ন করে যে আপনারা কই যাবেন? মাহফুজ সাহেবের বাবা বললেন, এই তো এই গ্রাম দিয়ে নদী পর্যন্ত যাব, ভাড়া কত নেবেন? মাহফুজ সাহেবের বাবার কথাটা শুনে ওই ভ্যান চালক আঁতকে ওঠে এবং অবাক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে। আর কিছু না বলেই সেখান থেকে দ্রুত তার ভ্যানটা নিয়ে এসে ছুটে চলে যায়। তারা দুজন খুবই অবাক হয়। এই অদ্ভুত আচরণ করার কারণটা তাদের মাথায় আসছিল না। এরপর মাহফুজ সাহেবের বাবা তাকে বলেন, চল পায়ে হেঁটেই গ্রামের ভেতর দিয়ে আমরা এগিয়ে যাই, কিছু না কিছু হয়তো পেয়ে যাব। এরপর দুজনে হাঁটতে শুরু করেন গ্রামের মেঠো পথ দিয়ে। তখন রাত গভীর হলেও আকাশ পুরো ফর্সা ছিল। তাদের হাঁটতে খুব একটা কষ্ট হয়নি। কিছুটা পথ হাঁটার পর হঠাৎ তাদের দৃষ্টি গেল একটা মোটর বাইকের দিকে। তারা একটা ছেলেকে দেখতে পায় মোটর বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তখন মোটর বাইক দেখে তারা খুবই খুশি হয়। এরপর মাহফুজ সাহেবের বাবা কি করে, ওই লোকটার কাছে যায় এবং লোকটাকে তাদের সমস্যার কথা বলে। সবকিছু শোনার পর ওই লোকটা বলল, আপনারা তো আমার গ্রামেরই মেহমান, চলুন আপনাদের নদী পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। ছেলেটার কথা শুনে তারা দুজন বেশ খুশি হয়। এরপর মোটর সাইকেলে করে তারা নদীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মাহফুজ সাহেব চুপচাপ বসেছিলেন। তার বাবা এবং ওই মোটর বাইক চালকের মধ্যে কথা হচ্ছিল। বাবা লোকটাকে প্রশ্ন করলো, আচ্ছা আপনাদের এই গ্রামের নামটা কি? ছেলেটা বলে, পালনপাড়া গাঁও। মাহফুজ সাহেবের বাবা আবারও প্রশ্ন করেন, আচ্ছা আপনাদের গ্রামের নাম শুনে সবাই এত ভয় পায় কেন? তখন ওই ছেলে বলে, আমাদের জীবন্ত গ্রামটাকে মানুষরা মেরে ফেলেছে। আমাদের গ্রামের সব মানুষ শহরে চলে যাচ্ছে। আমাদের গ্রামে মানুষ নেই বললেই চলে। আমাদের এলাকাটা খুবই নির্জন, তাই লোকে বলে এখানে নাকি ভূত প্রেত থাকে। আর আমাদের গ্রামের নামে তারা বদনাম ছড়ায়। তখন মাহফুজ সাহেবের বাবা ওই লোকটার কাছে তার নাম জানতে চায়। তখন ওই লোকটা বলে তার নাম আলী মাতব্বর এবং তার বাবার নাম ওসমান মাতব্বর, এবং তিনি আরো বলেন তার বাবা নাকি এই এলাকার মেম্বার। এইভাবে মাহফুজ সাহেবের বাবার সাথে কথা বলতে বলতে খুব দ্রুতই তারা নদীর কাছে এসে যায়। এরপর ওই লোকটা তাদের বলে, নদীর ওইদিকে ঘাট আছে, দেখেন কোনো মাঝি পান কিনা। আমার একটা জরুরি কাজ আছে, আমি চলে যাব। এবং তিনি আরো বলেন, এই নদীটা আর ওই পাশে দাসপাড়া গ্রামটা খুব একটা ভালো না। এরপর ছেলেটা তাদের ধন্যবাদ বলার সুযোগও দিল না। খুব দ্রুত বাতাসের বেগে যেন মিলিয়ে গেল। নদীর পাড়ে এসে তারা হঠাৎ একটা ছোট্ট নৌকা দেখতে পায়, কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল। তবে নৌকার আশেপাশে কেউই ছিল না। এরপর তারা নৌকাটার কাছে যায়। কাউকে দেখতে না পেয়ে তার বাবা জোরে
ডাক দেন, এই নৌকার লোক কি এখানে আছেন? কিন্তু তার বাবার কথায় কেউ উত্তর দিল না। তাদের মনে হলো আশেপাশে কেউই নেই। মিনিট পাঁচেক পর হঠাৎ করে নৌকার পাশের পানি কিছুটা নড়তে থাকলো। মাপুর সাহেব এবং তার বাবা দুজনেই হঠাৎ পানি নড়তে দেখে বেশ ভয় পেয়ে যান। এরপর তারা দেখতে পান পানির নিচ থেকে হঠাৎ একটা বৃদ্ধ লোক উঠে আসলো। লোকটার পরনে ছিল শুধু একটা লুঙ্গি আর একটা ছেঁড়া গেঞ্জি। মাপুর সাহেবের বাবা খুবই অবাক হয়ে যান। তিনি লোকটাকে প্রশ্ন করেন, কে আপনি? এত রাতে পানির নিচে কি করছিলেন? ওই লোকটার মুখে একটা মায়া ভরা মিষ্টি হাসি লেগেছিল, তবে তার কণ্ঠটা ছিল খুব গম্ভীর। সে হাসি মুখেই গম্ভীরভাবে কথার উত্তর দিল, আমার নাম নয়ন মাঝি। সারাদিন আমি নৌকা চালাই। সারাদিন নৌকা চালিয়ে ক্লান্ত হয়ে গেছিলাম, তাই একটু পানির নিচে ডুব দিয়েছিলাম। কিন্তু এত রাতে আপনারা এখানে কি করেন? কোথায় যাবেন? তখন মাহফুজ সাহেবের বাবা তাদের সব সমস্যার কথা বলেন এবং তিনি তাকে অনুরোধ করেন তাদেরকে দাসপাড়া পর্যন্ত দিয়ে আসার জন্য। মূলত এই নদীটা পার হলেই দাসপাড়া গ্রাম। তখন ওই মাঝি বলে, এত রাতে ওখানে যাওয়া কি ঠিক হবে? গ্রামটা কিন্তু ভালো না। মাহফুজ সাহেবরা বলেন, সেটা আমরা দেখে নেব, আপনি দয়া করে আমাদের নিয়ে চলুন। ওই লোক তখন বলে, এত রাতে আমি তো নৌকা চালাই না, তবে আপনার বাবা যখন অসুস্থ তাই বাধ্য হয়ে যাচ্ছি, নৌকায় ওঠেন আপনারা। এরপর মাহফুজ সাহেব এবং তার বাবা দুজনেই নৌকায় ওঠেন। নয়ন মাঝি দাসপাড়ার উদ্দেশ্যে নৌকা চালানো শুরু করে। তবে ওই নয়ন মাঝিকে দেখে কেন জানি মাহফুজ সাহেব খুব ভয় পাচ্ছিলেন। তিনি একটা বিষয় খেয়াল করেন যে একটু আগে ওই মাঝি পানির নিচে ছিল। এরপর সে তার জামা কাপড় পাল্টায়নি, কিন্তু এখন তার জামা দেখে মনে হচ্ছে একদম শুকনা। কিন্তু এটা কিভাবে সম্ভব? ব্যাপারটা মাহফুজ সাহেবের বাবা লক্ষ্য করেননি, তাই তিনি স্বাভাবিকই ছিলেন। কিছুক্ষণ পর তার বাবা হঠাৎ মাঝিকে প্রশ্ন করেন, আচ্ছা, এই নদীটার নাম বিতর্ক নদী কেন দেওয়া হয়েছে? এর কারণটা কি? তখন ওই মাঝি বলে, এই নদীটা দাসপাড়া আর পালনপাড়ার মাঝখানে ছিল, তাই দুই গ্রামের লোকেরা সব সময় এটা নিয়ে ঝগড়া করত। একদিন এক সভা ডাকা হয় নদীটা ভাগ করে দেওয়ার জন্য। তখন সেখানে সবার মধ্যে তর্ক বিতর্ক চলতে থাকে। এরপর বিচারক বলেন যে নদীটা কোনো গ্রামেরই না, নদীটা দুই গ্রামের মানুষ সমানভাবেই ব্যবহার করবে। তখন নদী নিয়ে এত বিতর্ক হওয়ার কারণেই মূলত নদীটার নাম বিতর্ক নদী দেয়া হয়। তখন ওই মাঝি একটা প্রশ্ন করে যে এত রাতে আপনারা এখানে এলেন কিভাবে? পায়ে হেঁটে? মাহফুজ সাহেবের বাবা বলেন, ওই গ্রামের একটা লোক মোটর সাইকেলে করে আমাদের এই নদী পর্যন্ত দিয়ে গেছেন। তখন মাঝি জিজ্ঞেস করেন, কি নাম ওই লোকের? মাহফুজ সাহেবের বাবা বলেন, আলী মাতব্বর। তার বাবার নাম নাকি ওসমান মাতব্বর। তার বাবা নাকি পালনপাড়ার মেম্বার। মাহফুজ সাহেবের বাবার কথা শুনে মাঝি যেন আকাশ থেকে পড়ে। সে বৈঠা চালানো বন্ধ করে দিয়ে অবাক দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে থাকে। মাঝি বলে, কি বলেন এসব? ওসমান মাতব্বরের ছেলে তো মারা গেছে 3 বছর আগে, ও আপনাদের কিভাবে নিয়ে আসে? মাঝির কথা শুনে আমরা খুবই অবাক হই। লোকটা বলে কি, এটা কি করে হতে পারে? একটা মৃত লোক কি করে আমাদের এই পর্যন্ত নিয়ে আসবে? তখন তারা মনে মনে ভাবেন মাঝি হয়তো উল্টোপাল্টা বলছে। মাহফুজ সাহেবের বাবা আর কিছু বললেন না, তার মনে হচ্ছিল মাঝিটা পাগল। তখন মাঝিও চুপচাপ নৌকা চালাতে লাগলো। হঠাৎ মাঝি বলে ওঠে, তবে শোনা যায় মাঝে মধ্যে নাকি ওই এলাকায় মরা মানুষগুলোর আত্মা দেখা যায়। তবে মাঝির এই কথাগুলো তারা পাগলের প্রলাপ হিসাবে নেয়।
এবং এই কারণেই তারা আর কোনো কথার উত্তর দেয়নি। তাদের উত্তর না পেয়ে মাঝিও আর কোনো কথা বলেনি। নৌকা চলতে থাকে। এর কিছুক্ষণ পরেই মাহফুজ সাহেবরা দাসপাড়া গ্রামে পৌঁছে যায়। এরপর তারা যখন নৌকা থেকে নামে এবং ওই মাঝিকে যখন টাকা দিতে যাবে, হঠাৎই তাদের দিকে কি যেন টর্চ লাইটের আলো ফেলে। মাহফুজ সাহেব এবং তার বাবা খুবই অবাক হয়ে যায়। তারা ভাবেন এখানে আবার কে এলো। এরপর তারা দেখতে পায় একজন বৃদ্ধ লোক তাদের দিকে এগিয়ে আসলো। এরপর তার বাবাকে প্রশ্ন করলো, কি আপনারা এত রাতে নদীর পাড়ে কি করছেন? মাহফুজ সাহেবের বাবা বলল, আমরা পালনপাড়া থেকে নৌকা করে নদী পার হয়ে এসেছি। ওই বৃদ্ধ লোক খুবই অবাক হয়ে যায়। বৃদ্ধ লোক বলে, কি বলেন, এত রাত্রে আপনারা এই মরা নদীতে মাঝি আর নৌকা পেলেন কই? এরপর মাহফুজ সাহেবের বাবা যখন আঙুল দিয়ে ইশারা করেন ওই মাঝির নৌকাটার দিকে, তখন তারা তাকিয়ে দেখেন নদীর এপারে ওপারে কোনো পাশেই নৌকার কোনো চিহ্ন নেই। তারা প্রচন্ড রকম চমকে ওঠে। নৌকাটা এত দ্রুত কিভাবে চলে যাবে? এরপর ওই লোকটা বাবাকে আবারও প্রশ্ন করলো, আচ্ছা মাঝির নাম কি ছিল? মাহফুজ সাহেবের বাবা বললেন, নয়ন মাঝি। তখন ওই বৃদ্ধ লোক তার বাবাকে বলে, সে তো বেশ কয়েক বছর আগেই মারা গেছে। বৃদ্ধ লোকটার কথা শুনে মাহফুজ সাহেব এবং তার বাবা পুরো অবাক হয়ে যান। এরপর তার বাবা বৃদ্ধ লোকটাকে সবকিছু খুলে বলেন। সেই গাড়ি নষ্ট হওয়ার কথা, মোটর বাইকে আলী মাতবর আর বিতর্ক নদীর নয়ন মাঝির কথা সব খুলে বলেন তাকে। তার বাবার কথা শুনে লোকটা তাকে বলে, এই যাত্রায় আপনারা বেঁচে গেছেন। ওই পালনপাড়া আর বিতর্ক নদীতে দিনের বেলাতেই কেউ যেতে সাহস পায় না। আজ থেকে প্রায় 3 বছর আগে আমাদের এই দিকে এক ভয়ানক বজ্রপাত হয়। সেই বজ্রপাতে পালনপাড়ার প্রায় অধিকাংশ মানুষই মারা যায়। আলী মাতব্বর আর নয়ন মাঝিও তখন মারা যায়। তবে শোনা যায় তাদের আত্মা নাকি এখনো রাত বিরাতে দেখা যায়। এই লোকটার কথা শুনে মাহফুজ সাহেব এবং তার বাবা ভ্যাবাচাকা খেয়ে যান। তার কথা তাদের কিছুই বিশ্বাস হচ্ছিল না। তারা ভাবেন দুটো মৃত মানুষের সাহায্য নিয়ে তারা এখানে এসেছে, এটা বিশ্বাস করার কোনো কথাও না। কিন্তু তখন ওই বৃদ্ধ লোকের কথা শোনা ছাড়া আর কোনো উপায় ছিল না তাদের, কারণ এই এলাকার আর কাউকে তারা চিনত না। তখন ওই বৃদ্ধ লোক তাদের বলেন যে আজকের রাতটা আপনারা আমার বাড়িতে থেকে যান। কিন্তু বাবা বলেন যে সকালের আগেই তাকে হাইমচরে পৌঁছাতে হবে, তাই আর দেরি করতে পারবে না। এরপর ওই বৃদ্ধ লোকটা মাহফুজ সাহেবের বাবাকে বললেন, চলুন তাহলে আপনাদের বিরামপুর বাজার পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। এরপর সেই বৃদ্ধ লোক তাদেরকে নিয়ে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। এর মধ্যেই তারা লোকটার নাম জানতে পারে। লোকটার নাম ছিল মজিদ ব্যাপারী। তারা বেশ কিছুক্ষণ হাঁটার পর কিছুটা দূরে অনেক আলো দেখতে পেলেন আর গাড়ির শব্দ শুনতে পেলেন। তারা বুঝতে পারেন তারা বিরামপুর বাজারের কাছাকাছি চলে এসেছে। এরপর ওই বৃদ্ধ লোকটা বলল, সামনেই বিরামপুর বাজার, আপনারা চলে যান তাহলে, আমাকে আবার বাড়ি ফিরতে হবে। এরপর লোকটার কাছ থেকে বিদায় নিয়ে তারা সামনের দিকে এগিয়ে চলে। মাহফুজ সাহেব বৃদ্ধ লোকটাকে আরেকবার দেখার জন্য যেই পিছনে ফিরে তাকায়, হঠাৎ তার মনে হলো লোকটা যেন বাতাসে মিলিয়ে যায়। কিন্তু একটা লোক কিভাবে এত দ্রুত হাওয়া হয়ে যাবে? তিনি ভাবলেন তার হয়তো দেখার ভুল ছিল। এরপর তারা দুজন বিরামপুর বাজারে পৌঁছায়। তাদের মনে হচ্ছিল হয়তো ওই গ্রামের সব লোকগুলোই পাগল ছিল। কি অদ্ভুত কথা তারা বলছিল। বাজারে রিক্সা পেতে খুব একটা কষ্ট হয় না তাদের। এরপর তারা দুজন একটা রিক্সা নিয়ে
হাইমচরের উদ্দেশ্যে রওনা হয়ে যান। মাহফুজ সাহেবের বাবা খুব টেনশনে ছিলেন, কারণ তিনি জানতেন না যে তার বাবা কি অবস্থায় আছে, বেঁচে আছেন নাকি মারা গেছেন। এরপর তারা দুজনেই বেশ ভয়ে ভয়ে দাদা বাড়িতে ঢোকে। বাড়িতে প্রবেশ করে তারা যেটা দেখতে পায় তারা প্রচন্ড অবাক হয়। মাহফুজ সাহেব এবং তার বাবা দেখলেন তার দাদা আর কাকা পুকুর পাড়ে অজু করছিল। দাদাকে দেখে মোটেও মনে হচ্ছিল না যে সে অসুস্থ। মাহফুজ সাহেবের দাদা হঠাৎ করে তার বাবাকে দেখে খুবই খুশি হন। তিনি দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরেন এবং বলতে লাগেন, কেমন আছিস? এরপর কাকাও অনেক খুশি হয়। কাকা বাবাকে প্রশ্ন করে, কিরে, হঠাৎ কিভাবে তোর গ্রামের কথা মনে পড়ল? কাকার কথা শুনে বাবা বেশ অবাক হয়ে যায়। বাবা বললেন, তুই আমাকে চিঠি দিয়ে খবর দিয়েছিলি না বাবা নাকি অসুস্থ, শেষবারের মতো আমাকে দেখতে চাই। মাহফুজ সাহেবের বাবার কথা শুনে তার কাকা এবং তার দাদা দুজনেই খুব অবাক হয়ে যান। এরপর মাহফুজ সাহেবের দাদা তার বাবাকে প্রশ্ন করে যে তার স্ত্রী এবং ছোট মেয়ে কোথায়। এরপর মাহফুজ সাহেবের বাবা সব ঘটনা দাদাকে এবং চাচাকে খুলে বলল। এই যে পালনপাড়া, বিতর্ক নদী, দাসপাড়া, আলী মাতব্বর, নয়ন মাঝি এবং মাজিদ ব্যাপারীর সবার কথা তাদেরকে বলল। চাচা এবং দাদা বাবার এই কথা শুনে দোয়া দুরুদ পড়া শুরু করলেন এবং মাহফুজ সাহেব এবং তার বাবাকে ফু দিতে লাগলেন। মাহফুজ সাহেবের দাদা যেটা বললেন সেটা হলো, আল্লাহ তোদের বাঁচিয়ে এনেছে, না হলে রাতে কেউ ওই গ্রামে ঢুকলে আর বেঁচে ফিরতে পারে না। আজ থেকে প্রায় 3 বছর আগে একটা বিশাল ঝড় হয় এবং প্রচণ্ড বজ্রপাত হয়। সেই বজ্রপাতে পালনপাড়া এবং দাসপাড়ার অনেক মানুষ মারা যায়। সেখানে যারা বেঁচে ছিল তারাও সেখান থেকে চলে যায়। আলী মাতব্বর, নয়ন মাঝি ও মাজিদ ব্যাপারীও তাদের পুরো পরিবার নিয়ে সেখানে মারা যায়। এরপর থেকে দুটা গ্রামেই অভিশপ্ত হয়ে যায়। সেই বজ্রপাতে যারা মারা গিয়েছিল তাদের আত্মাগুলোকে নাকি রাতের বেলা সেখানে দেখা যায়। দাদার কথা শুনে মাহফুজ সাহেব এবং তার বাবা আশ্চর্য হয়ে যান। তারা চিন্তা করেন গত রাতটা পুরোটা গ্রামে মৃত মানুষের সাথে তারা কাটিয়েছে। পালনপাড়ার মোটরসাইকেলের সেই আলী মাতব্বর, বিতর্ক নদীর নয়ন মাঝি, এরপরে সেই মাজিদ ব্যাপারীর ব্যাপারটাও তারা ভাবতে শুরু করে। মাহফুজ সাহেব এবং তার বাবা দুজন দুজনের দিকে তাকাচ্ছিলেন এবং রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো তারা কল্পনা করছিল। এরপরেই দাদা এবং চাচা তাদের ঘরে নিয়ে যায়। তারা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারছিল না। এরপরেই মাহফুজ সাহেবের আম্মা এবং তার ছোট বোনও গ্রামে ফিরে আসে। তাদের কোনো সমস্যা হয়নি। সারাটা দিন তাদের স্বাভাবিকভাবেই কাটলো। রাতে ঘুমিয়ে পড়লেন মাহফুজ সাহেব, কিন্তু পরদিন সকালবেলা তার ঘুম ভাঙে কান্নার শব্দে। তিনি জানতে পারেন যে হঠাৎ আজ রাতেই তার দাদা মারা গেছেন। স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে, কিন্তু তার মৃত্যুর একদিন আগেই সেই 50 গ্রামের আহ্বানে কেন তারা এখানে ছুটে এলেন, এর উত্তরটা তাদের কাছে রহস্যই থেকে যায়। কেনই বা তার বাবার কাছে বেনামি চিঠি আসবে, কেনই বা গাড়ি সেখানে নষ্ট হয়েছিল, তার উত্তরটাও তাদের কাছে রহস্যই থেকে গেল। পালনপাড়া, বিতর্ক নদী এবং দাসপাড়া গ্রামগুলো তাদের কাছে অনেক বড় রহস্য হয়ে থাকলো। সেই একটা রাত পুরোটাই তাদের কাছে একটা রহস্য, তবে রহস্যের কোনো সমাপ্তি বা উত্তর পাওয়া যায় না। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের অলৌকিক সব সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন।
প্রিয় লিসেনার্স, আজকের এই 50 গ্রাম নিয়ে এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে? যদি সামান্যতম ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে। প্রিয় লিসেনার্স, এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনা। আমরা এখন চলে এসেছি আমাদের আজকের এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায়। এই ঘটনাটি খুবই মারাত্মক ভয়ের একটি ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল বসুমিত্তির নামের একজন হিন্দু লোকের সাথে। আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছিল এই বসুমিত্তিরের গ্রামের এলাকায়। ঘটনার সাথে বসুমিত্তির ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সেদিন খুব সকালবেলা বসুমিত্তির বেরিয়ে পড়েন। তিনি চিন্তা করেন আজ একটা বিহিত করতেই হবে, কারণ ইদানিং নতুন একটা সমস্যা শুরু হয়েছে। সেদিন একটা ছাগল নিয়ে গেছে, তার বাকি যে আরেকটা ছাগল আছে হয়তো সেটাও নিয়ে যেতে পারে। তাদের গ্রামে ইদানিং প্রায় সবারই একটা দুটো গরু ছাগল গায়েব হয়ে যাচ্ছে এবং এই কারণে এলাকার সবাই প্রচণ্ড আতঙ্কের ভিতরে বসবাস করছেন। কিন্তু ওখানকার কেউই কিছু করতে পারছিল না। সবাইকে চুপ করে থাকতে দেখে বসুমিত্তির খুবই বিরক্ত হন। তাই সেদিন সে একলা দূর গ্রামে এক তান্ত্রিক বসবাস করে, তার সাক্ষাতের জন্য তিনি একাই রওনা হন। বসুর গ্রামের নাম শশীপাড়া। ওই গ্রামের পাশ দিয়ে ছোট্ট একটা নদী বয়ে গেছে। ওই গ্রামের ছোট্ট একটি কুঁড়ে ঘরে বসবাস করতেন বসুমিত্তির ও তার স্ত্রী। তাদের কোনো ছেলে মেয়ে ছিল না। গ্রামের ওই ছোট্ট নদী থেকে মাছ সংগ্রহ করতেন এবং সেই মাছ বাজারে বিক্রি করেই তাদের সংসার চলত। অনেক কষ্টে এই বসুমিত্তির একটা ছাগল কিনেছিল এবং সেই ছাগলের একটি বাচ্চা হয়েছিল। একদিন ঘুম থেকে উঠে দেখেন ছাগলটা নেই, শুধু ছাগলের রক্তের ছাপ ও হাড়গোড় মাটিতে পড়ে আছে। তিনি ভাবেন এটা কোনো জন্তু জানোয়ার অথবা কোনো রক্তপিপাসু ডাইনির কাজ। তিনি সেদিন ডাইনি বা রক্তপিপাসু যাই বলি তার বিহিত করার জন্য তান্ত্রিকের খোঁজে অন্য একটি গ্রামের দিকে রওনা করেছিলেন। সে যখন তান্ত্রিকের কাছে পৌঁছায় এবং তান্ত্রিকের দেখা পেয়ে তিনি তাকে সবকিছু খুলে বলেন। ওই তান্ত্রিক তার কথা শুনে তান্ত্রিক বলে, তোমাদের গ্রামে গিয়ে কাজ করতে হবে। এই বলে তান্ত্রিক একটি দিন ধার্য করে দেন। তিনি বলেন, আগামী শনিবারের আগে যেতে পারবো না আমি। এবং ওই তান্ত্রিক বসুমিত্রের সাথে পরামর্শ করে পরের শনিবারের দিন ধার্য করে দেন। বসুমিত্তির বাড়ির পথ ধরেন। তার ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। তিনি তার গ্রামের পথে ঢুকবেন, ঠিক এমন সময় পিছন থেকে হিমশীতল একটা ঠান্ডা কণ্ঠ তাকে ডাক দেয়, বসু, একটু দাঁড়া। কিন্তু বসুমিত্তির দাঁড়ায় না, পিছনে ফিরেও সে তাকায় না। সে আরো জোরে হাঁটতে শুরু করে। তার মাথা বেয়ে ঘাম ঝরতে থাকে। আরো দুটো বাড়ির পর বসুমিত্রের বাড়ি। কোথাও কোনো সারা শব্দ নেই। সে হাঁটতে থাকে। এক সময় বাড়ি পৌঁছে যায়। ঘরের দরজায় কড়া নাড়তেই বসুমিত্রের স্ত্রী দরজা খুলে দেন। আর অপেক্ষা না করে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয় বসুমিত্রের। তার স্ত্রী তার কাছে জানতে চায় যে তান্ত্রিক কবে আসবে। বসুমিত্র সবকিছুই তার স্ত্রীকে জানায়, শুধু পথে তার সাথে ঘটে যাওয়া সেই হিমশীতল কণ্ঠের ভয়ানক ডাকটা সে বলে না। চুপচাপ শুয়ে থাকে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই তিনি বাইরে হইচই শুনতে পান এবং কি হয়েছে সেটা বাইরে গিয়ে জানতে চান। তার বাড়ির পাশেই একটা মুসলিম পরিবার বসবাস করত।
ওই বাড়ির কর্তা রহিম চাচার ছেলে মদা, সে এক প্রকার ভারসাম্যহীন পাগল প্রকৃতির ছিল। হইচইটা এই জন্য হয়েছিল যে মদাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের শোরগোল উঠে যায়। বসু কিছুটা বুঝতে পারে এবং তিনি চিন্তা করেন যে হয়তো পশুর বদলে এখন মানুষ নেওয়া শুরু হয়েছে। বসু ভাবতে ভাবতে এক সময় ওই রহিম চাচার বারান্দায় এসে বসে পড়ে। বসু কিছুটা আন্দাজ করতে পারে যে কি ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে। চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়। কেউ কেউ বলতে থাকে ভারসাম্যহীন পাগল হয়তো কোথাও চলে গিয়েছে, কিন্তু বারবার বসুর মনে একটাই চিন্তা আসে, ওই ডাইনি বা ওই জন্তু ছাড়া এই কাজ আর কেউ করেনি। দিন গড়িয়ে যায়, দুপুর গড়িয়ে বিকাল হয়। অবশেষে মদাকে খুঁজে পাওয়া যায় জঙ্গলের পাশে সেই বট গাছের নিচে খণ্ডিত অবস্থায়, যেখানে ওই বসু নিজেই এই ডাইনিকে মুক্তি দিয়েছিল এবং ওই ডাইনি তাকে কথা দিয়েছিল যে সে আর কারো ক্ষতি করবে না। কিন্তু ডাইনি বসুর সাথে দেয়া কথা রাখেনি। সে এখন মানুষ মারা শুরু করেছে। গ্রামবাসী সেই অর্ধেক লাশটিকে নিয়ে আসে। চোখ দুটো খুবলে নিয়ে গেছে, এজন্য নরপিচাসের পৈচাসিক এক রোগ। এমন করে একটি দিন কেটে যায়। রাত হলে গ্রামের কারোই ঘুম আসে না। পুরো গ্রামটা ভয়ে আতঙ্কে থাকে। এর একদিন পরেই ছিল শনিবার। বসুমিত্তির ভাবতে থাকে তার ভুলের কথা। এখন তার নিজেরই এই সমস্যার সমাধান করতে হবে। এইসব ভাবতে ভাবতে এক পর্যায়ে সে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে কারো চেঁচামেচিতে বসুর ঘুম ভেঙে যায়। আঁতকে ওঠে সে বুঝতে পারে পাশেই হয়তো কারো কিছু হয়েছে। এক মুহূর্ত অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে সে বেরিয়ে পড়ে। তার পাশে আরেকটা বাসায়, সাবুদের বাসায় কি যেন হয়েছে। বসু ছুটে যায় সেদিকে। তখন সাবুর বাবা এগিয়ে এসে তাকে সবকিছু খুলে বলে। সাবু নাকি মধ্যরাতে ঘর থেকে বেরোয়। তারপরেই সাবুর চিৎকার শুনতে পাওয়া যায়। আর অপেক্ষা না করে সাবুকে খুঁজতে শুরু করে সবাই। বসু তার সাথে বেরিয়ে পড়ে। বসুর তখন মনে পড়ে যায় সেই বটগাছের কথা। বসু প্রথমে ওখানেই খুঁজতে চলে যায়। বসুর পিছন পিছন গ্রামবাসীরাও যায়। তারা দেখতে পায় সাবুকে ধরে আছে রক্তাক্ত একটা হাত। বসুর পায়ের আওয়াজ পেয়ে পেছনে ফিরে তাকায়। বসুকে দেখে ওই ভয়ানক জন্তুটি মুচকি হাসি দেয়। তার রক্তে মাখা দাঁত বেরিয়ে আসে। নিমিষেই সাবুকে নিয়ে জঙ্গলের মধ্যে উধাও হয়ে যায় সে। পুরো গ্রামবাসী ব্যাপারটা উপলব্ধি করতে পারেন। তারা ডাইনিটাকে চিনতে পারেন, কেননা বহু বছর আগে এই ডাইনিকেই তারা হত্যা করে এখানে কবর দিয়েছিল। কালো জাদু করত। কালো জাদুর কারণে গ্রামের মানুষকে এক এক করে বলে দিত সে। ডাইনি ফিরে এসেছে তার হত্যার প্রতিশোধ নিতে। সেদিন রাতে গ্রামবাসীরা তাদের যার যার ঘরে ফিরে যায়। বসু ফিরে আসে। পরদিন সকালে বসু আবারও রওনা দেন তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে। এবার বসু একা যায় না, গ্রামের কয়েকজন লোকও বসুর সাথে যায়। তখন ওই তান্ত্রিক তাদের বলে, ওই ডাইনি আমার চেয়ে শক্তিশালী। তাকে শেষ করার জন্য গ্রামের আরেকজনকে বলে দিতে হবে। এই কাজটি খুব কঠিন। তারা এতে রাজি হয়। তান্ত্রিককে নিয়ে তারা গ্রামে প্রবেশ করে। তান্ত্রিক এবার বলে ডাইনির আরো একটি মানুষ লাগবে, এতে করে তার 100 পূরণ হবে, ফলে সে আরো শক্তিশালী হবে। আমরা কেউই তখন তার সাথে পেরে উঠব না। আমার একজন মানুষ চাই যার মাধ্যমে ওর ক্ষমতা শেষ করে দিব, তবে সে মানুষটির বলি হয়ে যাবে। তান্ত্রিকের এই প্রস্তাব ওই গ্রামের সকল মানুষ অস্বীকার করে, কিন্তু বসু রাজি হয়। কেননা বসু জানে তার কারণেই এইসব ঘটছে। এখন তাকেই এটা বন্ধ করতে হবে। বসু জঙ্গলের ধারে সেই বট গাছটিকে দেখিয়ে দেয় যেখানে সে ওই ডাইনিকে মুক্ত করেছিল। তান্ত্রিক জঙ্গলের শেষ সীমানায় ও বট গাছের চারদিকে মন্ত্রসহ ব্রেক মেরে দেন এবং সন্ধ্যার জন্য অপেক্ষা করতে থাকেন। কেননা মূল কাজটি
সন্ধ্যার পরেই করতে হয়। এক পর্যায়ে সন্ধ্যা নেমে আসে। তান্ত্রিক বসুর গায়ে মন্ত্র দিয়ে ফু দেয়। শেষের দিকে বসু মিত্তিরকে ওই বটগাছের নিচে পাঠিয়ে দেয়া হয়। বসু বিন্দুমাত্র ভয় পায় না, সে সেখানে অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে বসু ও ডাইনি মুখোমুখি হয়। ডাইনি বসুর কানের কাছে ফিস ফিস করে বলে, তুই একদিন আমাকে মুক্তি দিয়েছিলি, তোর কি মনে হয় আমি তোকে মারবো না? ডাইনি বলে, একদিন তুই আমাকে মুক্তি দিয়েছিলি, তোর মতো ভালো মানুষ হয় না, আজ গ্রামবাসীদের বাঁচানোর জন্য তুই এসেছিস, আমি তোকে মারতে পারবো না, আজ তুই আমাকে শেষ কর। বলেই কিছু একটা এগিয়ে দেয় আর তান্ত্রিকের দেওয়া পেরেকগুলো উঠিয়ে নিতে বলে। বসু সেটা উঠিয়ে নেয়। বসু ও ডাইনি মুখোমুখি। এবার ডাইনি কিছুই করে না, চেয়ে থাকে বসুর দিকে। বসু আর এক মুহূর্ত অপেক্ষা করে না, ডাইনিকে শেষ করে দেয়। ডাইনির চিৎকার গ্রাম ছেড়ে দূর দূরান্তে পৌঁছে যায়। সবাই এটা শুনতে পায়। সবাই দেখে একটি কালো ছায়া গ্রাম থেকে দূরে চলে যায়। হাঁপ ছেড়ে বাঁচে গ্রামবাসী। প্রিয় লিসেনার্স, ঘটনাটি এটুকুই। ঘটনাটি ঘটেছিল কলকাতার কোনো একটি গ্রামে। ঘটনাটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, এই বিষয়টা আপনাদের উপরে ছেড়ে দিলাম। ঘটনার কিছু কিছু অংশ আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে, আপনাদেরও তেমনটাই মনে হতে পারে। তবে যাই হোক, অলৌকিক ঘটনা ততক্ষণই ভালো লাগে যতক্ষণ সেটা নিজের সাথে না ঘটে। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। আমাদের আজকের এপিসোডের এই 3টি ঘটনা খুব কষ্ট করে সংগ্রহ করা। যদি আপনাদের ঘটনাগুলো সামান্যতম ভালো লাগে, আমারও খুবই ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগা বা না লাগা এই সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বা আপনাদের যদি কারো পছন্দের কোনো ঘটনা থাকে, সেই সম্পর্কেও আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের মূল্যায়ন করতে। প্রিয় লিসেনার্স, মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।